সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন। সরাসরি চলুন দেখে আসি। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে, তিনি নিজে থেকে পদত্যাগ করেননি। অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস এবং এনসিপির প্রধান নেতাকর্মীরা দেশে না থাকায় সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছেন। দেশের রাজনৈতিক নাট্যমঞ্চে পরবর্তী দৃশ্য কি হতে চলেছে? অনেকে ফিসফিস করে বলেন, আসল যুদ্ধটা এখন সড়কে নয়, সোশ্যাল মিডিয়ার অন্ধকার গলিতে। এটাই নতুন যুদ্ধক্ষেত্র, সাইবার ওয়ার। এই অদৃশ্য যুদ্ধের নেপথ্যে ভেসে আসে একটি নাম, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন, সিআরআই। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের গুজব কারখানা হিসেবে কুখ্যাত এই প্রতিষ্ঠানটি এখন ফের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই কারখানার চাবিকাঠি এখন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়ান্স, ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাগান বেষ্টিত বাড়ি। সেখানেই একটি দোতলা ভবনে চলছে সিআরআই এর কার্যক্রম। এখানেই নিয়মিত অফিস করছেন সাইমা ওয়াজেদ পুতুল। এই বাংলো থেকে মাত্র কয়েক গলি দূরে আরেকটি বাড়িতে আশ্রয় নিয়েছেন পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মা মেয়ের এই নীরব সমন্বয়ই এখন বাংলাদেশের অস্থির রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় ও বাংলাদেশি মিডিয়া বলছে, পুতুলের কক্ষ থেকে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে নানান নির্দেশনা। সেগুলো ছুটে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিআরআই নেটওয়ার্কে। বিশেষ করে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং বেনামি অনলাইন গ্রুপগুলোতেই এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজ চলছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়কে টার্গেট করেছে সিআরআই। রাজনৈতিক উপদেষ্টা থেকে শুরু করে সামরিক বেসামরিক আমলা পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও ক্লিপ, মিথ্যা খবর আর গুজব নির্ভর ক্যাম্পেইন। প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই। ১. অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। ২. যেকোনো মূল্যে জাতীয় নির্বাচন ভণ্ডুল করা। ৩. বিএনপি, জামায়াত ও এনসিপি কে একে অপরের বিপরীতে দাঁড় করানো। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই তিন কৌশল সফল হলে শেখ হাসিনাকে ফের দেশে ফিরিয়ে আনার জন্য মাটি তৈরি হয়ে যাবে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পর যেসব বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়টি। প্রশ্ন উঠেছে, আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা নিয়ে 19 ডিসেম্বর রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যেখানে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই বিবৃতিতে আরো বলা হয়, সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি। আর এই দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছে। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো, এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে।
আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাজের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই? শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন। তারা অভিযোগ করেন শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা চীন এই বিপদের দিনে তার পাশে ছিল না। জুলাই অভ্যুত্থানকে ভেতর থেকে ভাঙা, ছাত্র সমাজ ও মধ্যবিত্তের উদ্দীপনা ভেঙে দিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে বিভেদ সৃষ্টি করা, একই সঙ্গে শিক্ষাঙ্গনের সংঘাত বাড়িয়ে সারা দেশকে আবার অস্থির করে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, কালচারাল ফ্যাসিস্টদের এই কার্যক্রম আসলে মানসিক সন্ত্রাস। সরাসরি গুলি বা বোমা নয়, বরং মিথ্যা, সন্দেহ আর বিভাজনের অস্ত্র দিয়ে মানুষের মনকে আক্রমণ করা হচ্ছে। এতে জনমনে আতঙ্ক বাড়ছে, একে অপরকে অবিশ্বাস করার পরিবেশ তৈরি হচ্ছে। অনেকেই ভাবছেন তাদের সবচেয়ে কাছের সহযোদ্ধাই হয়তো শত্রুপক্ষের হয়ে কাজ করছে। এভাবে সিআরআই ধীরে ধীরে তৈরি করছে একটি অদৃশ্য ফ্রন্ট লাইন, যেখানে যুদ্ধ হবে কিবোর্ডে, ভিডিওতে আর রাজনৈতিক টকশোর তীক্ষ্ণ বাক্যে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার বিকল্প সূত্র এখনো নয়াদিল্লি খুঁজে পায়নি। এক কূটনীতিক মন্তব্য করেছেন, বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়াক, এটা দিল্লি চায় না। তারা চায় তাদের নিয়ন্ত্রণে একটি ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তাই সিআরআই এর কার্যক্রম ভারতের অজানা নয়, বরং তারা এক প্রকার সহায়তাই দিচ্ছে। ভারতের রাজনীতির ভেতরের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর সরকার বারবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী অবস্থান নিয়ে ভোটের মাঠ গরম করেছে, কিন্তু বাংলাদেশের প্রতি তাদের নীতি অনেক সূক্ষ্ম। সরাসরি হামলার বদলে রাজনৈতিক অনুগত শক্তিকে ব্যবহার করে চাপ সৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি চাইছে হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি হোক, কারণ এর মাধ্যমে পূর্ব সীমান্তে ভারতের জন্য একটি সেফ জোন নিশ্চিত করা যাবে। সর্বশেষ জানবেন, ডক্টর ইউনূস এবং এনসিপির প্রধান নেতাকর্মীরা দেশে না থাকায় সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছেন।